आज ऑनलाइन क्लासे আমরা আলোচনা করব কবি অজিত দত্তের নোঙর কবিতা নিয়ে। কবি অজিত দত্তের নোঙর কবিতা নিয়ে আলোচনা করার আগে কবি সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা দেব। তোমরা জানো যে কোনো কবিতা, যে কোনো গল্প, যে কোনো উপন্যাস, নাটক, প্রবন্ধ অর্থাৎ সাহিত্যের যে কোনো শাখার যে কোনো অধ্যায় সম্পর্কে যদি ভালোভাবে বুঝতে চাও তাহলে অবশ্যই সাহিত্যিকদের সম্পর্কে জানা দরকার আছে। কবি সাহিত্যিকদের সম্পর্কে যদি আমরা না জানি তাহলে তাদের যে ভাব, তাদের যে আদর্শ, তাদের যে ধ্যান ধারণা, তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু বোঝা সম্ভব নয়। তারপরে কবি সম্পর্কে আমাদের সবিস্তারে জানা থাকলে তো ভালোই, না হলেও আমরা কবি সম্পর্কে কিছুটা ধারণা রাখবো কবিতাটাকে ভালোভাবে বোঝার জন্য। কবি অজিত দত্তের নোঙর কবিতা তোমরা এর আগে ক্লাস 7-এ অজিত দত্তের একটা কবিতা পড়ে এসছো। কার মনে আছে অজিত দত্তের কবিতার নাম? ক্লাস 7-এর প্রথম কবিতা ছিল ছন্দে শুধু কান রাখো, ছন্দে শুধু কান রাখো। এই কবিতাটা তোমরা সপ্তম শ্রেণী মানে ক্লাস 7-এ পড়ে এসছো। ফলে কবিতার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু তোমাদের জানা আছে। তো সেই বিষয়বস্তু যদি জানা থাকে, কবি কি মানসিকতা নিয়ে লিখেছেন, কোন দৃষ্টিভঙ্গি নিয়ে লিখেছেন, তিনি কি বলতে চাইছেন, তার যে ভাব, তার যে ভাবনা, সেগুলো হলেও কিছুটা হলেও তোমরা একটা ধারণা পেয়েছো। আর তার মানে ক্লাস 7-এ যদি কবির কবিতা পড়ে আসো তাহলে নিশ্চয়ই কবি সম্পর্কেও কিছুটা তোমরা সেদিন শুনেছিলে। যখন কবিতাটা পড়েছিলে তখন নিশ্চয়ই কবি সম্পর্কে একটা ধারণা তোমরা পেয়েছো। তোমরা নিজেরা পড়ো কি তোমাদের ক্লাস থেকে বা বাড়ির থেকে কবি সম্পর্কে নিশ্চয়ই একটা ধারণা দেওয়া হয়েছে, কবি সম্পর্কে একটা ব্যাখ্যা নিশ্চয়ই দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে তো না দেওয়া হয়নি? তার মানে কবি অজিত দত্ত সম্পর্কে তোমরা কিছুটা জানো। এখন আমি এই নোঙর কবিতা আলোচনার প্রসঙ্গে কবি সম্পর্কে একটু আলোচনা করে নিচ্ছি, কারণ মাঝখানে এতগুলো দিনের একটা গ্যাপ, এতগুলো দিনের একটা ব্যবধান। কবি সম্পর্কে যেটা আগে শুনেছিলে সেটা হয়তো মনে নাও থাকতে পারে। তাই আমি এই কবিতা পড়ানোর জন্য, এই কবিতা ভালোভাবে বোঝার জন্য আমি একটা ধারণা দিয়ে রাখছি। কবি সম্পর্কে একটু আলোচনা করে রাখছি। কবি অজিত দত্তের জন্ম বর্তমান বাংলাদেশে ঢাকা জেলায়। কবি অজিত দত্তের জন্ম অধুনা বাংলাদেশ, তখন অখণ্ড বাংলা, তখন অখণ্ড বাংলা, পরাধীন ভারতবর্ষে কবির জন্ম। বাংলাদেশে জন্ম, বর্তমান বাংলাদেশ, তখন বঙ্গদেশ, ঢাকা জেলায় জন্ম। সময়কাল 1907 খ্রিস্টাব্দ। 1907 খ্রিস্টাব্দে কবি জন্মগ্রহণ করেন অধুনা বাংলাদেশের ঢাকা জেলায় তথা বঙ্গদেশে। এবারে আমাকে বলো 1907 খ্রিস্টাব্দ মানে বাংলা কাব্য সাহিত্যে তখন কে রীতিমতো দাপটের সঙ্গে বিরাজ করছেন? কোন কবি, কোন সাহিত্যিক? রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের
সমসাময়িক কালে কবির জন্ম, কিন্তু 1907 খ্রিস্টাব্দ মানে কবির জন্ম রবীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক কালে। কিন্তু কবির কাব্য সাহিত্যে আত্মপ্রকাশ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন সায়াহ্নের দিকে, মানে জীবনের শেষের দিকে। 1930 খ্রিস্টাব্দে কবি অজিত দত্তের প্রথম কাব্যগ্রন্থের প্রকাশ ঘটে। 1930 খ্রিস্টাব্দে তার প্রথম কাব্যগ্রন্থের প্রকাশ। কাব্যগ্রন্থের নাম কি বলো? কুসুমের মাস, প্রথম কাব্যগ্রন্থ কুসুমের মাস। তাহলে 1930 খ্রিস্টাব্দে যখন এই কাব্যগ্রন্থের প্রকাশ ঘটছে, তখন কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের শেষের দিকে, তাই তো? কিন্তু আমরা অজিত দত্তকে রবীন্দ্র সমসাময়িক কালের কবি বলবো না, কারণ অজিত দত্ত প্রধানত রবীন্দ্রনাথের শেষের দিকে কাব্য সাহিত্যে আত্মপ্রকাশ করেছেন, এবং রবীন্দ্রনাথের তিরোধানের পর, মৃত্যুর পর তার বাংলা কাব্য সাহিত্যে রীতিমতো প্রতিষ্ঠা পাওয়া। তাই রবীন্দ্র পরবর্তী কালের কবি হিসেবে অজিত দত্তকে ধরা যাবে। অজিত দত্তের সমসাময়িক কালের কবিদের মধ্যে বুদ্ধদেব বসু, যিনি কবিতা নামক একটি পত্রিকার, সাহিত্য পত্রিকার সম্পাদনা করেছিলেন। বুদ্ধদেব বসুর সঙ্গে অজিত দত্ত, এরা দুজনেই এই কবিতা পত্রিকায় নিয়মিত লিখতেন, এবং এদের হাত ধরে কবিতা পত্রিকাটা রীতিমতো জনপ্রিয়তা পেয়েছিল। এবং বুদ্ধদেব বসু কলকাতা থেকে, আর অজিত দত্ত বাংলাদেশে, বর্তমান বাংলাদেশে ঢাকা থেকে, মানে সেখান থেকেই এই কবিতা পত্রিকার জন্য নিয়মিত লিখতেন, এবং তাদের হাত ধরেই এই পত্রিকা প্রকাশিত হয়েছে, এবং এই পত্রিকার রীতিমতো কর্ণধার হিসেবে এই দুইজনকে আমরা পাই। যাই হোক, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, তারপর অচিন্ত্য কুমার সেনগুপ্ত, এরা অজিত দত্তের সমসাময়িক কালের কবিতা। অজিত দত্তের সমসাময়িক কালের কবিতায় এদের আত্মপ্রকাশ। তবে তোমরা জানবে যে রবীন্দ্রনাথের সমসাময়িক কালে কলকাতায় এই বাংলা সাহিত্যে একজন, এই যে অজিত দত্তের মতো একজন কবির, বরিষ্ঠ কবির আত্মপ্রকাশ ঘটেছে, সেই সাথে সাথে আরও এক শ্রেণীর কবির আত্মপ্রকাশ ঘটেছিল, যাদেরকে বলা হতো কল্লোল যুগের কবিগোষ্ঠী। কল্লোল যুগের কবিগোষ্ঠী। এবং এই কল্লোল যুগের কবিগোষ্ঠী, হ্যাঁ, ওই সাহিত্য গোষ্ঠীর একজন ছিলেন। কিন্তু কল্লোল গোষ্ঠীর কবিদের মধ্যে থেকেও তিনি কিন্তু কল্লোল গোষ্ঠীর কবিদের থেকে আলাদা। 1923 খ্রিস্টাব্দে কল্লোল নামক একটি পত্রিকার আত্মপ্রকাশ ঘটেছিল, এবং তাকে কেন্দ্র করে এই নবাগত কবি সাহিত্যিকদের উত্থান ঘটেছিল। তো কল্লোল গোষ্ঠীর কবিদের মধ্যে যারা সেই সময় খুব নাম করেছিলেন, তারা কিন্তু আধুনিক কাব্য কবিতাকে বাংলা সাহিত্যে জায়গা দিয়েছিলেন, এবং তাদের মধ্যে অনেকেই ওই পশ্চিমী সাহিত্যকে, পশ্চিমী সাহিত্য সংস্কৃতিকে কিন্তু অনেক বেশি গুরুত্ব দিতেন। কিন্তু অজিত দত্ত পশ্চিমী সাহিত্য, পশ্চিমী সংস্কৃতিকে গুরুত্ব না দিয়ে, মানে পাশ্চাত্যের সাহিত্য সংস্কৃতি ভাষাকে গুরুত্ব না দিয়ে, ভাবধারাকে গুরুত্ব না দিয়ে তিনি গুরুত্ব দিয়েছিলেন কাকে না, সনাতন যে রীতিনীতি, বিশেষ করে সনাতন যে কাব্যধর্মিতা, তাকেই গুরুত্ব দিয়েছিলেন। এবং তাদের মধ্যে কি ছিল? তাদের মধ্যে ছিল নিসর্গ সৌন্দর্য। নিসর্গ মানে প্রকৃতি। এই প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্য অজিত দত্তের কাব্য কবিতায় ছড়িয়ে আছে। তোমরা মনে করে দেখো,
ছন্দে শুধু কান রাখো কবিতায় সেখানে কিন্তু প্রকৃতির মাঝে কবি হারিয়ে যেতে বলেছিলেন। প্রকৃতির মাঝে কবি নিজেকে খুঁজে পেয়েছিলেন। প্রকৃতির মাঝে দেখবে নানা ধরনের ছন্দ ছড়িয়ে রয়েছে, তাই না? সেই ছন্দ, সেই সুরের মধ্যে যদি তুমি নিজেকে ডুবিয়ে দিতে পারো, ডুবে যেতে পারো, তাহলে তুমি অনুভব করবে যে তোমার একটা অনুভূতিশীল মন আছে। তোমার মনটা খুব অনুভূতিপ্রবণ, তোমার মনটা ভাবুক, তোমার মনের মধ্যে একটা ছন্দ সুর তুমি শুনতে পাবে। কি মনে পড়ছে? আচ্ছা, প্রকৃতির, শুধু প্রকৃতির মধ্যে কেন, যানবাহনের মধ্যেও আছে, যানবাহনের মধ্যেও আছে, তারপরে বস্তুর মধ্যেও আছে, মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে ছন্দ সুর আছে। চাঁদের জ্যোৎস্নার মধ্যেও আছে, এবং সেটাকে ধরতে গেলে একটা কবি মন দরকার। যে কবি মন কি রকম হবে? ভাবুক হবে, অনুভূতিশীল হবে, অনুভূতিপ্রবণ হবে, স্পর্শকাতর হবে। যে ভাবুক মনটা আবেগমথিত হয়ে উঠবে, যে ভাবুক মনটা হবে সহজ সরল, যার মধ্যে কোনো জটিলতা থাকবে না, কোনো আড়ম্বরের দ্বারা মনটা ভারাক্রান্ত হবে না, মন হবে একদম সহজ সরল, একেবারে প্রাণ খোলা, এমন মন। এবং সেই মনের দ্বারাই কিন্তু সম্ভব ছন্দ সুরকে ধরা। এবং সেই মন এই প্রকৃতির সাথে সাথে আমাদের যে কল্পনার জগৎ, সেই কল্পনার জগতেও হারিয়ে যায়। কল্পনার জগতে হারিয়ে যায় প্রজাপতির মতো রঙিন পাখা মেলে, কিংবা রূপকথার গল্পের পক্ষীরাজের ঘোড়ার মতো। পক্ষীরাজের ঘোড়া যেমনভাবে ডানা মেলে, পাখা মেলে যেমনভাবে উড়ে যেত, ঠিক তেমনিভাবে আমাদের মনটাও ওই পক্ষীরাজের ঘোড়ার মতো উড়ে যায়, যদি মনটা হয় ভাবুক, কল্পনাপ্রবণ, অর্থাৎ কবিসুলভ। এবং সেই মন এই যে কল্পনার জগতে, এই যে ভাবের জগতে, এই যে ভাবনার জগতে হারিয়ে গিয়ে সেখান থেকে সংগ্রহ করে আনে কাব্যের উপাদান। এবং সেই কাব্যের উপাদানের মধ্যে কিন্তু বাস্তবতার ছাপ নেই, কাঠিন্য নেই, জটিলতা নেই, কঠিন বাস্তব নেই, রূঢ় বাস্তব নেই, সেখানে আছে শুধুই আনন্দ। তাই অজিত দত্তের কাব্য কবিতার বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাবো তার কাব্য কবিতাতে আছে রোমান্টিকতার সুর, প্রেমের সুর, ভালোবাসার সুর, স্নেহ মায়া মমতার সুর, আছে সৌন্দর্য বিলাসিতার সুর, আছে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার, প্রকৃতির মাঝে অপার সৌন্দর্য, সেই সৌন্দর্য থেকে কাব্যিক উপাদানকে খুঁজে নিয়ে আসার প্রয়াস আছে। আবার এটাও ঠিক যে আমরা যে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে রয়েছি, যে বাস্তবের দুনিয়াতে দাঁড়িয়ে রয়েছি, প্রতিনিয়ত যদি সেই কঠিন কঠোর বাস্তবটাকে দেখতে হয় আর সেই বাস্তবের আঘাতে আঘাতে জর্জরিত হতে হয়, তাহলে তো আমরা বাঁচতে পারবো না। তাই কখনো কখনো বাস্তব থেকে সরে যেতে হয়, কখনো কখনো বাস্তবটাকে আড়াল করতে হয়, কখনো কখনো কঠিন কঠোর এই যে অবস্থাটা, সেই অবস্থাটাকে আমাদের থেকে একটু সরিয়ে রাখার চেষ্টা করতে হয়। এবং সেই সব কঠিন পরিস্থিতিকে সরিয়ে রাখা, আড়াল করা, তাকে ভুলে থাকার চেষ্টা করা একমাত্র সম্ভব কার দ্বারা? না ভাব বিলাসিতার দ্বারা, কল্পনা বিলাসিতার দ্বারা, রোমান্টিকতার দ্বারা, সৌন্দর্যের দ্বারা, ভাবুক হয়ে ওঠার দ্বারা। বলো তোমরা, সারাক্ষণ যদি একটা মানুষ বাঁচার জন্য লড়াই করে, দিন আনে দিন খায় এমন মানুষ, প্রতিনিয়ত তাকে ভাবতে হচ্ছে যে সে কিভাবে বেঁচে থাকবে, টিকে থাকবে, কিভাবে সে উপার্জন করবে, কিভাবে তার অভাব দারিদ্র্য দূর করবে, কিভাবে সে পরিবারকে, কিভাবে তার সংসারকে আগলাবে। কিংবা মধ্যবিত্ত মানুষ সারা দিন রাত খেটে মরছে,
তাহলে খাটতে খাটতে মানুষ কি হয়ে যায়? যন্ত্র হয়ে যায়। দিন রাত পরিশ্রম করতে করতে মানুষ কি হয়ে যায়? না, যন্ত্র হয়ে যায়, মানুষের মন যান্ত্রিক হয়ে যায়। তাহলে সেই মানুষটা যন্ত্র হয়ে যদি বছরের পর বছর একইভাবে কাজ করে চলে, তার জীবনে আসবে কি? একঘেয়েমি, তার জীবনে যান্ত্রিকতা আসবে, তার জীবনটা কি হয়ে যাবে? ওই রোবটের মতো, যন্ত্র মানবের মতো হয়ে যাবে। তাহলে সেই মানুষটার বেঁচে থাকার যে সার্থকতা, সেটাই তো সে খুঁজে পেল না। কেন বেঁচে আছি, কেন বেঁচে থাকবো? শুধু কি বেঁচে থাকার জন্য বেঁচে থাকা? কখনো না। কেউ এমনভাবে বেঁচে থেকো না। বেঁচে থাকার জন্য কখনো বেঁচে থাকা নয়। হ্যাঁ, লড়াই করতে হবে, পরিশ্রম করতে হবে, কঠিন বাস্তব আসবে, মুখোমুখি হবে, কঠিন বাস্তবের মুখোমুখি হতে হবে, সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যা, সেই বাস্তবকে আড়াল করতে হবে, তাকে সরিয়ে দিতে হবে। তাই আমরা মাঝে মাঝে কি করি? আমরা কি সবসময় ওই রকমভাবে সারাক্ষণ লড়াই করতে থাকি? বলো, জীবন যুদ্ধে কি সারাক্ষণ লড়াই করতে থাকি? না, লড়াই করতে করতে কি হয়? আমাদের দরকার হয় আমাদের মনের খোরাক। মনের খোরাক দরকার হয়। বেঁচে থাকার জন্য যেমন পেটের খোরাক দরকার হয়, তেমনি বেঁচে থাকার জন্য মনের খোরাকও দরকার হয়, মনেরও রসদের দরকার হয়। মনটাকে যদি ভালো না রাখতে পারা যায়, মন যদি সুস্থ না থাকে, মন যদি স্বাভাবিক না থাকে, মন যদি শান্ত না থাকে, মন যদি আনন্দে না থাকে, তাহলে কখনো ভালো কিছু করা যায় না, কখনো প্রতিষ্ঠা পাওয়া যায় না, কখনো সাফল্য পাওয়া যায় না, সমস্যা সমাধান করা যায় না, বিপদ আপদ থেকে কেটে বেরোনো যায় না। তাহলে সবার আগে কি দরকার? মনটাকে ভালো রাখতে হবে, মনটাকে খুশিতে রাখতে হবে, মনটাকে আনন্দে রাখতে হবে। আর সেই মনকে খুশিতে রাখা, আনন্দে রাখার জন্য দরকার কি? মনের খোরাক। আর মনের খোরাক আমরা কোথা থেকে পাই? সাহিত্য থেকে পাই। মনের খোরাক আমরা গান বাজনা থেকে পাই, আমরা নাচ থেকে পাই, খেলাধুলা থেকে পাই, ছবি আঁকা থেকে পাই। অর্থাৎ যেখানে যেখানে সাহিত্য, সংস্কৃতি, শিল্প, সেখান থেকে আমরা মনের খোরাক পাই। অজিত দত্ত এমনই একজন কবি যিনি মনের খোরাক সংগ্রহ করে আনছেন, তার কবিতাকে ভরিয়ে তুলছেন, তার কবিতা হয়ে উঠছে একজন শিল্পী মনের বহিঃপ্রকাশ। এবং সেই কবিতার যে উপাদানগুলো তিনি সংগ্রহ করে আনেন কোথায়? কোথা থেকে? না, ওই ভাব বিলাসিতার জগৎ থেকে, কল্পনা বিলাসিতার জগৎ থেকে। ভাবুক মন হারিয়ে যায় বহুদূর, এই বাস্তবের, এই চার দেওয়ালের, এই বাধা ধরা গণ্ডির বহু বাইরে উড়ে যায় মন, উড়ে যায় পানসি হয়ে, নৌকার মতো। শরৎকালের আকাশে পেঁজা তুলোর মতো মেঘগুলো যেমন ভাবে পানসি হয়ে, মানে নৌকা হয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়, উড়ে বেড়ায়, তেমনি আমাদের মন মাঝে মাঝে কি করে? না, ওই মেঘের মতো উড়ে যায়। যাই হোক, অজিত দত্ত যিনি পড়াশোনা করেছেন বাংলা নিয়ে আর সংস্কৃত নিয়ে, তিনি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বাংলায় আর সংস্কৃতে এমএ পাস করেছিলেন। ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। ছাত্র হিসেবে কিন্তু খুব ভালো ছিল, বুঝলি তো? হ্যাঁ স্যার। না, সরি, তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে তিনি পাস করলেন এমএ, কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট এমএ আর সংস্কৃত, মানে বাংলা আর সংস্কৃততে এমএ পাস করেছিলেন। ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। ফার্স্ট ক্লাস ফার্স্ট মানে সবার মধ্যে তিনি এমনি ফার্স্ট ক্লাস পেয়েছেন, আবার সবার মধ্যে ফার্স্ট হয়েছিলেন। তো ছাত্র হিসেবে খুব ভালো। তো সেই রকমই একজন ব্যক্তি যদি সাহিত্যের জগতে পা রাখেন,
তাহলে তার হাত ধরে যে অসাধারণ সব লেখা প্রকাশিত হবে এটাই স্বাভাবিক। হ্যাঁ বলো, কি বললে বুঝতে পারলাম না। যাই হোক, তার চাকরি জীবন, তার কর্মজীবন শুরু হয়েছিল শিক্ষকতা দিয়ে। তিনি কলকাতা, হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী অধ্যাপক হয়েছিলেন, কিন্তু তিনি কলকাতায় শিক্ষকতা শুরু করেছিলেন রিপন স্কুলের মধ্য দিয়ে। রিপন স্কুল মানে সুরেন্দ্রনাথ কলেজের স্কুল। কলকাতায় রিপন স্কুলে তিনি শুরু করেছিলেন কর্মজীবন। তারপরে অধ্যাপনা, প্রফেসরি, কখনো চন্দননগর কলেজে করেছেন প্রফেসরি, কখনো আবার বারাসাত কলেজে করেছেন, কখনো আবার প্রেসিডেন্সি কলেজে চাকরি করেছেন। তারপরে শেষের দিকে তিনি যোগ দিয়েছিলেন যাদবপুর ইউনিভার্সিটিতে। হ্যাঁ, যাদবপুর ইউনিভার্সিটিতে যোগ দিয়েছিলেন। আর যাদবপুর ইউনিভার্সিটি থেকে তিনি রিটায়ার হচ্ছেন 1970 খ্রিস্টাব্দে। 1970 খ্রিস্টাব্দে তিনি রিটায়ার করছেন। তো যে বছর তিনি রিটায়ার করেছিলেন সেই বছরই তার শেষ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল। কাব্যগ্রন্থের নাম সাদা মেঘ কালো পাহাড়। তো তোমাদের যে কবিতা, নগর কবিতা, এই নগর কবিতার মূল গ্রন্থের নাম কিন্তু সাদা মেঘ কালো পাহাড়। তোমরা লিখে রাখবে, বইতেই লিখে রাখবে সাদা মেঘ কালো পাহাড় নগর কবিতার মূল গ্রন্থের নাম। আর ব্র্যাকেটে লিখবে প্রকাশকাল 1970 খ্রিস্টাব্দে। 1970 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। লিখেছ? সাদা মেঘ কালো পাহাড়, সাদা মেঘ কালো পাহাড় কাব্যগ্রন্থ, প্রকাশকাল 1970 খ্রিস্টাব্দ, 1970। ওকে, তো একে একে তার বিভিন্ন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল, কিন্তু তার কাব্যের যে মূল বৈশিষ্ট্য, সেই মূল বৈশিষ্ট্য কিন্তু পশ্চিমী সাহিত্য, শিল্প সাহিত্য থেকে আলাদা। আর যে সময়ে বাংলা কাব্য সাহিত্যে তার আত্মপ্রকাশ, সেই সময়টা হচ্ছে বিংশ শতাব্দীর 30-এর দশক। ওই যে 1930 খ্রিস্টাব্দে তার কাব্যগ্রন্থের প্রকাশ হলো। তো 1930, তার মানে 30-এর দশকে। আর 30-এর দশকটা কেমন না আধুনিক বাংলা সাহিত্যের আধুনিক কাব্য কবিতার সময়, যেখানে জোয়ার এসেছে, রীতিমতো আলোড়িত হয়েছে বাংলা কাব্য সাহিত্য। আর সেই আধুনিক কাব্য কবিতার যে উৎস, আধুনিক কাব্য কবিতার মূল ভাবধারার যে উৎস, সেটা কিন্তু পশ্চিম মানে ইউরোপ। এবং সেই পশ্চিমী সংস্কৃতি এবং সাহিত্যের আদর্শে উদ্বুদ্ধ হয়ে কিছু কবি, যারা কিন্তু আধুনিক কাব্য কবিতার ধারাকে বাংলা সাহিত্যে প্রয়োগ করেছিলেন, কিন্তু সেই আধুনিক কাব্য কবিতার ধারা থেকে সম্পূর্ণভাবে সরে এসে নিজস্ব ভঙ্গিতে, সহজ সরল ভাষায়, সহজ সরল শব্দ প্রয়োগে এবং একেবারে অনাড়ম্বর ব্যাখ্যায়, উপস্থাপনায় প্রকৃতির সৌন্দর্যকে ধরেছেন কবি অজিত দত্ত। আর তার ভাবনার জগতে গিয়ে, তার কল্পনার জগতে গিয়ে তিনি তার কাব্যের তথা কবিতার উপাদান সংগ্রহ করেছেন, যেখানে বাস্তবতা নয়, যেখানে রূঢ়তা নেই, যেখানে শুধুই হারিয়ে যাওয়া, কল্পনার জগতে হারিয়ে যাওয়া, যেখানে তিনি মনের খোরাক পেয়েছেন এবং আমাদেরকে মনের খোরাক দিয়েছেন, কবিতার মাধ্যমে উপস্থাপন করেছেন। অজিত দত্তের নোংর কবিতা, এই কবিতা নিয়ে আলোচনা করব। তার আগে নোংর কবিতাটা কি ধর্মী কবিতা সেটা বলি। কেউ পারবে নোংর কবিতা কি ধর্মী কবিতা? রূপক ধর্মী কবিতা, রূপক ধর্মী কবিতা, রয় দীর্ঘ পক, এটা পাশে লিখে রাখো, বইতে লিখে রাখো, রূপক ধর্মী কবিতা।
অজিত দত্তের নগর কবিতা একটি রূপকধর্মী কবিতা। এবারে রূপকধর্মী কবিতা কাকে বলে? রূপকধর্মী কবিতা, রূপক, রয় দীর্ঘ প ক, রূপকধর্মী কবিতা। ঠিক আছে স্যার। ওকে, তো রূপকধর্মী কবিতা কাকে বলে, বা রূপকধর্মী গল্প কাকে বলে, বা রূপকধর্মী এর ব্যাপারটা কি? না, রূপকধর্মী কাব্য কবিতায় একটা বাহ্যিক রূপ থাকে, বাইরের একটা রূপ থাকে, আর একটা আভ্যন্তরীণ, একটা অন্তর্নিহিত রূপ থাকে। কবিদের উদ্দেশ্য কিন্তু ওই আভ্যন্তরীণ রূপটাকে তুলে ধরা। কবিদের উদ্দেশ্য নয় আভ্যন্তরীণ মানে যে অভ্যন্তরে, বাইরে নয়, বাহ্যিক যে রূপটা সেটাকে তুলে ধরা কবিদের উদ্দেশ্য নয়। বাহ্যিক মানে বাইরের রূপটা তুলে ধরা কবিদের উদ্দেশ্য নয়। কিন্তু আপাত দৃষ্টিতে কি মনে হবে যে বাইরের রূপটাকেই কবি যেন তুলে ধরছেন, বাইরের যে অর্থটা রয়েছে সেটাই যেন কবি তুলে ধরছেন পাঠকের কাছে। আসলে তা নয়, বাইরের রূপের আড়ালে ভেতরে আর একটা রূপ আছে, সেই অন্তর্নিহিত রূপটাকে তুলে ধরাই কিন্তু কবিদের উদ্দেশ্য, যাকে বলা হয় ব্যঞ্জনা। এখন ঘটনা হচ্ছে যে এই রূপকধর্মী কবিতাকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি, রূপকধর্মী কোনো লেখাকে। ধরো একটা রঙিন প্যাকেটের মধ্যে রাখা কোনো দামি বস্তু, কোনো সুস্বাদু খাবার। তো ব্যাপারটা হচ্ছে বাইরের যে প্যাকেটটা, বাইরের যে মোড়কটা, বাইরের যে আবরণটা, সেটা কি না, সেটা কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণ করে। দেখতে খুব সুন্দর, রং চঙে খুব সুন্দর করে প্যাকেট করা, হয়তো সুন্দর করে আমরা র্যাপ করি র্যাপার দিয়ে, দেখতে ভালো লাগে। তারপরে আমরা ধরো কাউকে সেটা উপহার হিসেবে দিচ্ছি। তাহলে আমরা যে জিনিসটা উপহার হিসেবে দিচ্ছি সেই জিনিসটা কিন্তু ভেতরে আছে, সেটাকে বাইরে উপরে সুন্দর করে আমরা মোড়কের মধ্যে আবৃত করে সাজিয়ে গুছিয়ে আমরা দিলাম। তাহলে দেখতে লাগছে কি, বাইরেরটা চোখে দেখতে লাগছে, বাইরেরটা দেখতে সুন্দর লাগছে। কিন্তু বলো তো, আমরা যাকে গিফট দিচ্ছি, আমরা যাকে উপহার দিচ্ছি, তাকে কি আমরা ওই বাইরের মোড়কটাকে দিচ্ছি? বাইরের মোড়কটা, বাইরের আবরণটা দেওয়াই কি আমাদের উদ্দেশ্য? বলো। তাহলে তার ভেতরে যে জিনিসটা আছে সেই ভেতরের জিনিসটা দেওয়াই হচ্ছে আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য। কিন্তু ভেতরের জিনিসটাকে আমরা এমনভাবে সুন্দর করে গুছিয়ে এরকমভাবে প্যাকেট করে দিচ্ছি, তার সঙ্গে আমাদের আন্তরিকতার যোগ আছে, আমাদের ভালোবাসা আছে, আমাদের আদর আছে, আমাদের স্নেহ আছে, সব কিছু দ্বারা তাকে ঢেকে ঢোকে আবৃত করে আমরা দিচ্ছি, তখন সেটা উপহার হয়। তাহলে একটা জিনিস বাজারে গিয়ে আমরা কিনলাম, জিনিসটা বাজার থেকে কিনলাম, ওটা কিন্তু জিনিস। ওই জিনিসটাকে কেনার পরে ওই জিনিসটাই কিন্তু আমরা উপহার হিসেবে কারোর হাতে তুলে দিই না, ওটাকে আমরা সুন্দর করে মোড়কে মুড়ে তারপরে তুলে দিই। তাহলে আমাদের তুলে ধরার উদ্দেশ্য কোনটা? না জিনিসটাই তুলে দেওয়ার উদ্দেশ্য, কিন্তু দিই কিভাবে? একটা অন্য পদ্ধতিগত দিক থেকে অন্যভাবে সাজিয়ে দিই। ঠিক তেমনিভাবে রূপকধর্মী কবিতা বা রূপকধর্মী গল্প বা রূপকধর্মী কোনো বিষয় যেটা কবি তুলে ধরছেন, সেটা আমাদের চোখে পড়ছে, চোখে লাগছে বা দৃষ্টি আকর্ষণ করছে, সেটা বাইরের অর্থ। বাইরের অর্থ তুলে ধরা, বাইরের দিকটাকে তুলে ধরা, বাইরের অর্থটাকে বোঝানো, এটা কিন্তু কবির উদ্দেশ্য নয়, এটা হচ্ছে রূপক। কিন্তু আসলে এই রূপকের আড়ালে লুকিয়ে রয়েছে যে অর্থটা, যাকে বলা হয় ব্যঞ্জনা, অন্তর্নিহিত অর্থ, ওটাকেই তুলে ধরা কবির উদ্দেশ্য। এবং রূপকের সাহায্য কেন নেওয়া হয়? অনেক কারণ থাকতে পারে, তার মধ্যে দু একটা কারণ এরকম বলা যেতে পারে। ধরে নাও দীর্ঘদিন ধরে একই ধাঁচে, একই শৈলীতে, একই ভঙ্গিমায় কবিতা লেখা হচ্ছে, তাহলে সেই একই ধরনের একই গতানুগতিকতায় কবিতা লেখা হলে একঘেয়েমি লাগবে, বোর হয়ে যাব আমরা। তাহলে যদি একটু নতুনত্ব আনা যায়, পদ্ধতিগত নতুনত্ব, যদি উপস্থাপনায় নতুনত্ব, যদি রচনা শৈলী তার আঙ্গিকে নতুনত্ব আনা যায়, তাহলে কি হবে? তাহলে আমাদের শুনতে ভালো লাগবে, একটা নতুন জিনিস, তোমরা তো নিজেরাও বুঝবে, তাই না? দেখা গেল পুরনো জিনিস সেটাকে ব্যবহার করা, অথচ ওই জিনিসটা একই কিন্তু পুরনো নয়,
নতুনটাকে তুমি ব্যবহার করছো, তাহলে সেই ব্যবহারের মধ্যে কীরকম হবে? একটা ইন্টারেস্ট বেশি বাড়বে না? আগ্রহ বেশি তৈরি হবে তো। নতুন জিনিসটার প্রতি একটা আগ্রহ থাকবে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে, হ্যাঁ, মনোযোগী হবে। নতুন দেখা গেল কারোর কাছ থেকে তুমি পুরনো বই নিয়ে এসছো, হ্যাঁ, পুরনো বই নিয়ে এসছো পড়ার জন্য। এবার দেখা গেল পুরনো বইয়ের প্রতি যে ইন্টারেস্ট, কিন্তু আমার নিজস্ব নতুন বই কিনে দেওয়া হবে, আমি নতুন বই পাবো, সেই নতুন বইতে পড়া, নতুন বইয়ের একটা গন্ধ, হ্যাঁ, নতুন বই একটা মলাট টলাট দিয়ে তারপরে মানে তার ইন্টারেস্টটা কিন্তু একটু বেশি, আগ্রহটা কিন্তু আমাদের বেশি হয়, কি হয় না? নতুন বইয়ের আগ্রহ বেশি স্যার। হ্যাঁ, তো বই তো একই জিনিস, বিষয় তো একই তো আছে, কিন্তু নতুন বই তবুও পুরনো বই তার প্রতি টানটা আমাদের কোথাও যেন একটু কম থাকে। কিন্তু নতুন বই আসবে, নতুন বই পড়বো, নতুনের প্রতি আমাদের আকর্ষণটা বেশি আসে। স্যার মনে হয় স্যার পুরনো বইটা ছিঁড়ে যাও, যা হোক কোনো যায় আসে না। আকর্ষণটা বেশিই থাকে। এবারে তোমরা এটাও বুঝবে যে একটা ধরো স্টাডি রুম পড়ার ঘর, তো পড়ার ঘরে যদি বিভিন্ন জিনিসপত্র যদি তুমি জাম করে রাখো, ছড়িয়ে ছিটিয়ে রাখো, তাহলে কিন্তু পড়তে মন বসে না। কিংবা বিছানার কথা ভাবো, বিছানাটা যদি এলোমেলো থাকে, বিছানার চাদর যদি কেমন একটু ময়লা ময়লা থাকে, এলোমেলো হয়ে থাকে, কুচকে থাকে, তাহলে কিন্তু শুতে ইচ্ছে করে না, খুব একটা ভালো লাগে, অস্বস্তি লাগে। কিন্তু বিছানার চাদরটা পরিষ্কার হবে, টান টান হবে, তাহলে শুতে একটা আগ্রহ তৈরি হবে, ইন্টারেস্টটা বাড়বে। ঘর যদি সাজানো গোছানো থাকে, সুন্দর করে সাজানো গোছানো থাকে, দেখবে যে ঘরে তুমি পড়তে বসছো সেই পড়াতেও কিন্তু তোমার মনটা লাগবে। নাহলে কি হবে, কেমন একটা যেন অস্বস্তিকর একটা পরিস্থিতি মনে হবে। এদের কেমন যেন চারদিকে কেমন জিনিসপত্র ঠাসা রয়েছে, ঘিঞ্জি হয়ে রয়েছে, একটা মনের মধ্যে একটা বিরক্তি তৈরি হতে থাকবে। তাহলে ব্যাপারটা কি? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে ওই একই জিনিস একইভাবে দীর্ঘদিন ধরে চলে এলে যে একঘেয়েমি তৈরি হয়, সেই একঘেয়েমির জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে তাহলে নতুনত্ব আনতে হবে। আর নতুনত্ব আনতে গেলে আঙ্গিকগত দিক থেকে, তার রচনা শৈলীর দিক থেকে, উপস্থাপনার ভঙ্গিমার দিক থেকে একটা নতুন কিছু উপহার দিতে হবে। আর সেই নতুনত্ব হচ্ছে রূপক। দীর্ঘকাল ধরে একঘেয়েমি ধারায় কবিতা চলেছিল, সেখানে নতুনত্ব আনা হয়েছে রূপকধর্মী কবিতায়, অর্থাৎ মোড়কের আবরণে আবৃত করে সুন্দর করে অন্তর্নিহিত অর্থটাকে তুলে ধরা। আবার দেখবে সহজ কথা তুমি সহজভাবে বলো, ভালো লাগবে অনেক সময়। সাধারণ কথা, সহজ কথা, একই জিনিস শোনা কথা সহজভাবে বলো, ভালো লাগবে। আবার এটাও ঠিক, ওই সহজ কথাকে সহজভাবে বললে অনেক সময় আবার ভালো লাগে না। তার জন্য কি করতে হয়, দেখবে একটু ঘুরিয়ে বলো, একটু অন্যভাবে বলো, একটু অন্য ভঙ্গিমায় বলো, একটু অন্য স্টাইলে বলো, ভালো লাগবে। সাধারণ কথা, সহজ কথা, একই কথা আগে অনেকবার শুনেছো, অনেকের কাছ থেকে শুনেছো, কিন্তু দেখবে এক একজন কিন্তু তাকে তুলে ধরে একটু অন্য ভঙ্গিমায়, অন্যভাবে, শুনতে ভালো লাগে, ইন্টারেস্ট লাগে। আবার রূপকধর্মী কবিতা বা রূপকধর্মী গল্প লেখার পেছনে একটা কারণ হচ্ছে সমালোচনা এড়িয়ে যাওয়া। সমালোচনা এড়িয়ে যাওয়া, নিন্দা এড়িয়ে যাওয়া, আক্রমণকে প্রতিহত করা যায়। হ্যাঁ স্যার। ধরো এমন কোনো বিষয় নিয়ে তুমি এখন লিখতে চাইছো যে লেখাটা বিতর্কিত হতে পারে, তো তোমার মনে হচ্ছে না সরকার পক্ষের কোনো ত্রুটি বিচ্যুতি নিয়ে আমরা একটু লিখবো, কবিতা লিখবো, গল্প লিখবো। তোমার মনে হচ্ছে না বিরোধী পক্ষের কিছু নীতিগত দিক থেকে ওদের ভুল আছে, নীতি আদর্শগত দিক থেকে, হ্যাঁ, বা সিদ্ধান্তে ভুল আছে, আমি ওদের বিরুদ্ধে কিছু লিখব। সরাসরি লিখব না, কিসের মাধ্যমে লিখব? কবিতার মাধ্যমে লিখব, গল্পের মাধ্যমে লিখব, প্রবন্ধের মাধ্যমে লিখব। কিন্তু দেখা যাচ্ছে যদি স্বাভাবিকভাবে সাধারণভাবে লিখে যায়, তাহলে সেই লেখাটা কি করতে পারে না, বিতর্ক তৈরি করে দিতে পারে। সেই লেখাটার কারণে অনেকে সমালোচনা করতে পারে, সেই লেখাটার কারণে অনেকে আঘাত করতে পারে, আক্রমণ করতে পারে। তাহলে এমনভাবে লেখাটা লিখবো, লেখাটা তো আমি লিখবো, ওই বিষয়টাকে আমি তুলে ধরবো, ওই বিষয়টা তুলে ধরে আমি আক্রমণ করব, কিন্তু পাল্টা যাতে আক্রমণ
না আসে তার ব্যবস্থাও করব। তার মানে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। সাপ মরবে, লাঠিও ভাঙবে না। তাহলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না, তাহলে সেটা কিভাবে সম্ভব? তার মানে বাইরের আমি একটা অর্থে বলছি, সবাই বাইরের অর্থটা শুনছে, বাইরের অর্থটা বুঝছে, কিন্তু আসলে যারা বোঝার তারা ওই বাইরের অর্থটার আড়ালে আসল অর্থটা, অন্তর্নিহিত অর্থটা বুঝছে। এবারে যদি কোনো ব্যক্তি বা শ্রেণী বা গোষ্ঠী বা দল পার্টি এসে বলে যে কেন আপনি আমাদের নামে এরকম লিখলেন, সমালোচনা করলেন, বা সেই সময় পরাধীন ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে যদি কিছু লেখা হয় যেটা ভারতবাসীর স্বার্থে, আমাদের স্বার্থে, ইংরেজদের বিরুদ্ধে, ইংরেজদের স্বার্থে ঘা লাগছে, তাহলে ইংরেজদের বিরুদ্ধে যদি কিছু লেখা হয় তাহলে ইংরেজরা, তৎকালীন শাসক কি করবে? যে লেখক তাকে আঘাত করবে। হ্যাঁ, তাহলে সেই আঘাতের হাত থেকে বাঁচার জন্য, এড়িয়ে যাওয়ার জন্য কি করা হলো না, রূপকের সাহায্য নেওয়া হলো। তাহলে যদি আঘাত করতে আসে, আক্রমণ করতে আসে, যদি সমালোচনা করে, তাহলে আমরা এটা বলতে পারি কি না, ওই কবি এটা বলতে পারে যে না, আমি তো এই কথা লিখিনি, আমি তো এই শব্দের মাধ্যমে লিখেছি, তার মানে পরিষ্কার করে এই কথা বলছি। কিন্তু আসলে এক একটা রূপকের আড়ালে কিন্তু দৃষ্টিভঙ্গি অনুযায়ী এক এক রকমের অর্থ হতে পারে। আমি কবিতাটাকে বোঝাবো আমার দৃষ্টিভঙ্গি দিয়ে, কিন্তু সেই দৃষ্টিভঙ্গিটা পুরোপুরি কবির দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলতে পারে বা নাও পারে। কবি লিখেছিলেন তার ভাব, তার ভঙ্গিমায়, তার ভাবনায়, তার যে মতাদর্শগত একটা দৃষ্টিভঙ্গি আছে, তারা তিনি লিখেছিলেন। তো তার মতো করে আমি পুরোপুরি ব্যাখ্যা করতে নাও পারি। আমার দৃষ্টিভঙ্গি, ব্যক্তি, প্রত্যেকটা ব্যক্তির মধ্যে দৃষ্টিভঙ্গির ফারাক রয়েছে কম বেশি, কিন্তু ফারাক তো আছে। আর দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকার কারণে এক একটা বিষয় ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হয়ে যায়। কি এটা তোমরা বিশ্বাস করো কি করো না? এক একজনের কাছে ব্যাখ্যা এক এক রকমের হতেই পারে, কারণ মানুষ তো আলাদা। হ্যাঁ, অবশ্যই করা উচিত, কারণ আমি ব্যক্তিটা আমার মতো, আমার ভাবনা চিন্তা আমার মতো। তা আমি যদি একটা বিষয়কে দেখে আমি এইভাবে বিচার করি, আর একজন আমার মতোই ভাববে বা বিচার করবে, নাও হতে পারে। তার দৃষ্টিভঙ্গি আলাদা, তিনি তার মতো করে ভাবতে পারে। আর এই ভাবনার জন্যই তো রূপক, ভাবনার জন্যই রূপক। কিন্তু মানে কবি সাহিত্যিকেরা রূপকের আড়ালে অর্থটাকে লুকিয়ে রেখে কখনোই কিন্তু তিনি ওইভাবে সবিস্তারে রূপকের অর্থগুলোকে ভেঙে বিশ্লেষণ করে দেখিয়ে যাননি। তাহলে কি হয়ে গেল? কবি ঠিক যেভাবেই চালাবেন আমাদেরকে সেইভাবেই চলতে হবে না। কবিরা চান না একদম তার মতো করে আমাদেরকে চালাতে। কবিরা কি করে না, কবিরা একটা বিষয়কে তুলে ধরে, আর সেই বিষয়টা কার কাছে কি রকম, এক একটা মানুষ এক এক রকম ভাবে ভাবুক, এক একটা মানুষের এক একটা দৃষ্টিভঙ্গি, তাই তাদের চিন্তা ভাবনা, তাদের বিশ্লেষণ, তাদের ব্যাখ্যা আলাদা আলাদা হোক। আর আলাদা আলাদা হলেই তো ভালো, আলাদা আলাদা হলেই ভালো, কারণ এক একজন এক এক রকম ভাবে ভেবেছে। তার মানে একইভাবে যদি ভাবে, স্রোতের অনুকূলে সবাই ভেসে যাচ্ছে, তাহলে ব্যতিক্রমী ভাবে না যদি কেউ ভাবে, ব্যতিক্রমী হয়ে যদি কেউ ঘুরে না দাঁড়ায়, স্রোতের প্রতিকূলে কেউ যদি যাওয়ার চেষ্টা না করে, সবাই যদি একইভাবে একই সাথে চলতে থাকে, তাহলে সমাজের ভালো কিছু, সমাজে উন্নয়নমূলক কিছু সম্ভব না। নতুন কিছু আবিষ্কার, নতুন কিছু উদ্ঘাটন, নতুন কিছু তৈরি করা একমাত্র তাদের দ্বারা সম্ভব হয় যারা অন্যভাবে ভাবে, যারা একটু অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে বিশ্লেষণ করে, তাদের দ্বারাই সম্ভব হয়। তাহলে কবি তিনি তার মতো করে ব্যাখ্যা করেছেন, আমরা সবাই যে তার মতো করেই ব্যাখ্যা করে যাব এটা দরকার নেই। আমি ব্যাখ্যা করছি, আমার মনে হচ্ছে হ্যাঁ এইরকমভাবে একটা অর্থকে তুলে ধরা হচ্ছে, তোমার সেটা পছন্দ নাও হতে পারে, তোমার মনে হচ্ছে তোমার দৃষ্টিভঙ্গি দিয়ে না, পুরোপুরি এরকম নয়, একটু এরকমভাবে অমিল আছে। আর এই দৃষ্টিভঙ্গির যে পার্থক্যের কারণে কিন্তু নতুন নতুন চিন্তাভাবনা
গড়ে ওঠে, আর এটাই দরকার। তাহলে রূপকের অর্থ আর রূপকের আড়ালে যে অর্থ, যাকে বলা হচ্ছে রূপক আর ব্যঞ্জনা, যাকে বলা হচ্ছে বাচ্যার্থ আর হচ্ছে ব্যঞ্জনার্থ। বাচ্যার্থ মানে বাচ্যের অর্থ, বাচ্যের অর্থ মানে বাহ্যিক অর্থটা, বাচ্যের অর্থ বহিরাগত যে অর্থ, আর ব্যঞ্জনার্থ মানে অন্তর্নিহিত অর্থ। বোঝা গেল? এবারে আমি কবিতাটা পড়ব, একটু কবিতাটা তোমরা শোনো, আর যারা যারা মুখস্থ করনি তারা কবিতা লাইনের দিকে দাও, কিন্তু মুখস্থ করতে হবে, ছাড় দেওয়া যাবে না, কিন্তু মুখস্থ করতে হবে। যাদের মুখস্থ হয়নি বা অল্প অল্প হয়ে আছে তারা পুরো মুখস্থ করে রেডি করো। নোঙর, কবি অজিত দত্ত। পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। সারা রাত মিছে দাঁড় টানি, মিছে দাঁড় টানি। জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল, নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে কেঁপে ওঠে, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন দাঁড় টানা। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি। নোঙর কবিতায় একটা প্রচ্ছদ আঁকা রয়েছে, ছবি আঁকা রয়েছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, এই ছবিটাকে দেখে আমরা কিছুটা বুঝবো। সমুদ্রে বা নদীতে যাওয়ার অভিজ্ঞতা আমার মনে হয় সবার আছে, নৌকা চড়ার অভিজ্ঞতা অনেকেরই আছে, বেশিরভাগই আছে। আর নৌকোকে বেঁধে রাখার জন্য, কূলে বেঁধে রাখার জন্য, তীরে বেঁধে রাখার জন্য, নদীর পাড়ে সমুদ্রের তীরে বেঁধে রাখার জন্য ব্যবহার করা হয় কাছি। কাছি মানে হচ্ছে কয়েকটা দড়িকে একসঙ্গে পাকিয়ে এরকম মোটা দড়ি বানানো হয়, তাকে কাছি বলে, কাছি। দড়ি তো মোটা দড়ি, এরকম মোটা দড়ি, তাহলে কাছি বলে, তো ভারী তো হবেই। তবে লোহার শেকলের থেকে কখনোই ভারী নয়। আবার শেকল দিয়েও বাঁধা রাখা হয়, শেকল দিয়েও বেঁধে রাখা হয়। তবে নৌকোতে শেকল খুব একটা দেখা যায় না, নৌকোতে কাছি দেখা যায়। তবে জাহাজ বেঁধে রাখার জন্য, বড় বড় স্টিমার বেঁধে রাখার জন্য, বড় বড় ট্রলার লঞ্চ বেঁধে রাখার জন্য অনেক সময় শেকল বাঁধা থাকে, কিন্তু ছোটখাটো নৌকোর ক্ষেত্রে কাছি দিয়ে বেঁধে রাখা হয়। তাহলে কাছির এক প্রান্ত নৌকোতে বাঁধা, বলো আর এক প্রান্ত কোথায় বাঁধা থাকবে? তীরে বা পাড়ে? না 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 না, হ্যাঁ সমুদ্রের তীরে অনেক সময় গাছে বাঁধা থাকে, সমুদ্রের তীরে অনেক সময় খুঁটিতে পোতা থাকে বাঁধা অবস্থাতে। কিন্তু আমি এই কবিতার প্রসঙ্গে বলছি যে কাছির এক প্রান্ত যদি নৌকাতে বাঁধা থাকে, তাহলে কাছির আর এক প্রান্ত কোথায় বাঁধা থাকবে? আর এক শেষ, হ্যাঁ নোঙরের মধ্যে বাঁধা থাকবে। কবিতার নামই তো নোঙর, নোঙরের মধ্যে বাঁধা থাকবে। এবারে দেখো নোঙরের একটা ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছ নোঙরের ছবি? হ্যাঁ স্যার। এবারে নোঙরটা বলো, নোঙরটা কি দিয়ে, নোঙরটা কি দিয়ে তৈরি?
লোহা। নোঙর কিন্তু লোহা দিয়ে তৈরি। হ্যাঁ, নোঙর লোহা দিয়ে তৈরি। এবারে নোঙরের সঙ্গে বাঁধা আছে কাছি। কাছি মানে মোটা দড়ি, কিন্তু এখানে যে ছবিটা আঁকা রয়েছে এটা দেখে কি মনে হচ্ছে? কাছি বাঁধা, দড়ি বাঁধা, শেকল বাঁধা, কিন্তু শেকল দিয়ে বাঁধা নেই কবিতা অনুসারে। হ্যাঁ, নোঙরে ঠিক শেকল দিয়ে বাঁধা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কবিতা অনুসারে কিন্তু কাছি দিয়ে বাঁধা থাকার কথা। যাই হোক, তাহলে কাছি দিয়ে বাঁধা রয়েছে নৌকো, আর কাছির আর এক প্রান্ত দিয়ে বাঁধা আছে নোঙরে। এইবারে সেই নোঙরটাকে কি করা হয়? ছুঁড়ে দেওয়া হয় নদীর পাড়ে। নদীর পাড়ে মাটিতে বা কাদাতে নোঙরের যে ফালগুলো, নোঙরের লোহার যে ফলাগুলো, সেগুলো মাটিতে বা কাদাতে গেঁথে যায়। তো গেঁথে যাওয়ার ফলে নৌকোর সঙ্গে বাঁধা রয়েছে, নৌকোর সঙ্গে যে কাছি দিয়ে বাঁধা রয়েছে, সেই কাছিটা টান টান হয়ে যায় এবং নৌকোটাকে আটকে রাখে। হলো? সেটা নদীর ধারে যেমন হয়, সমুদ্রের ধারে হতে পারে। এখানে নদীর ধারের কথা বলা হয়েছে না নৌকো সমুদ্রের ধারে আটকে রয়েছে, সমুদ্রের পাড়ে আটকে রয়েছে বলা হয়েছে, সমুদ্রের তটে। হ্যাঁ, সিন্ধু মানে কি? সিন্ধু মানে সমুদ্রের সমার্থক শব্দ, সমুদ্রের সমার্থক শব্দ সিন্ধু। তাহলে সিন্ধু পারে মানে সিন্ধুর মানে ওই পারে, সমুদ্রের ওই পারে। তাহলে সমুদ্রেই পাড়ি দেবে। তার আগেই দেখা যাচ্ছে নোঙর পড়ে গেছে। নোঙর পড়ে গেছে কোথায়? না তটের কিনারে। তট মানে কি? তট মানে সৈকত। না, তট মানে সৈকত, তট মানে বেলাভূমি। তট মানে ওই যে বিচ, সি বিচ থাকে, তাকে তট বলে। তো সেই নৌকোর নোঙর পড়ে গেছে কোথায়? না সমুদ্রের তটের কিনারে পড়ে গেছে। আচ্ছা, যখন পড়ে গেল তখন কি কবি জানতো যে নোঙরটা পড়ে গেছে? কি মনে হয় কবিতা অনুযায়ী? হ্যাঁ, হ্যাঁ, জানতো না, এই জন্য তো বলেছে স্যার পড়ে গেছে কখন তটের কিনারে। আর জানলে কি ওই রকম ভাবে নৌকায় দাঁড় টানতো? এদিকে যদি জানাই থাকতো যে নোঙর পড়ে গেছে তটের কিনারে, আর আমি দাঁড় টেনে যাচ্ছি, তাহলে তো পাগল বলবে না? তাহলে তো কবি জানতো না, কারণ বলাই হয়েছে যে অজান্তে পড়ে গেছে, অজান্তে। নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে, কখন যে পড়ে গেছে সেটা কবি জানতোই না। তার মানে কবির অজান্তেই নোঙর পড়ে গেছে। আর অজান্তে নোঙর পড়ে গেছে বলেই তিনি ভাবছেন কি যে নৌকা চলছে, দাঁড় টেনে, এভাবে দাঁড় টানছে, দাঁড় টেনে নৌকাকে গতি দেওয়ার চেষ্টা করছে, নৌকা যাতে জোরে যায়। কারণ নৌকা যাচ্ছে কোথায়? বলো, যাচ্ছে কোথায়? নৌকা নিয়ে কোথায় পাড়ি দিয়েছেন কবি? সপ্ত সিন্ধু পারে, 7 সমুদ্র পারে। 7 সমুদ্র আছে? আছে। সিন্ধু মানে সমুদ্র, তাহলে সপ্ত সিন্ধু পারে মানে 7 সমুদ্র পারে। 7 সমুদ্র আছে কোথায়? রূপকথার গল্পে আছে, ঠাকুরমার ঝুলিতে 7 সমুদ্র। হ্যাঁ, রাজপুত্র পক্ষীরাজের ঘোড়ায় চেপে যাচ্ছে বহুদূর, 7 সমুদ্র 13 নদী পারে চলেছে। তাহলে 7 সমুদ্র মানে গুনে গুনে 1 2 3 4 5 6 7টা সমুদ্র না এখানে। 7 সমুদ্র মানে কি? দূর দূর দূর, অনেক দূর, বহুত দূর। 7 সমুদ্র পারে, বহু দূর, গুনাই যায় না, সীমাহীনতা। তাহলে
সপ্ত সিন্ধু পারে, পারে মানে ও পারে, 7 সমুদ্রের ওপারে কবি পাড়ি দিয়েছেন। কবি কি নিয়ে পাড়ি দিয়েছেন বলো তো? তরি ভরা পণ্য। তরি ভরা পণ্য। কবি তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিয়েছেন। তরি মানে কি? স্যার নৌকা। নৌকা। তাহলে সেই নৌকাতে, হ্যাঁ সেই নৌকোতে কি ভরা রয়েছে? নৌকোতে কি দিয়ে ভরা রয়েছে? পণ্য। 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 হ্যাঁ, পণ্য মানে বিক্রির সামগ্রী, পসার, পসরা, পণ্য সামগ্রী, বিক্রির সামগ্রী, দ্রব্য সামগ্রী, পণ্য সামগ্রী। সেই পণ্য সামগ্রী নিয়ে নৌকোতে করে কবি পাড়ি দিয়েছেন দূর সিন্ধু পারে। এবারে নৌকোটাকে গতি দেওয়ার জন্য, নৌকোটাকে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য কবি কি করছেন বলো? কি করছেন? জোরে জোরে দাঁড় টানছেন, দাঁড় টানছেন, দাঁড় টানছেন। আর কি করছেন? মাস্তুল বাঁধছেন, মানে স্যার পালটা মাস্তুলে বাঁধছেন। পালটা মাস্তুলে বাঁধছেন। এবার দেখো ছবি দেওয়া আছে, নৌকোর মাঝে ওই যে পালগুলো উঠছে না, ওই পালগুলো বাঁধা রয়েছে কোথায়? ওই দেখো নিচ থেকে একটা এরকম মোটা কাঠের দণ্ড উঠে গেছে। এই মোটা যে কাঠের লম্বা দণ্ড, তাকে মাস্তুল বলা হয়, নৌকোর মাস্তুল। আর এই মাস্তুলে কি বাঁধা থাকে? পাল। মাস্তুলে পাল বাঁধা থাকে। আর সেই পালে যখন হাওয়া লাগে, নৌকা তখন তরতর করে এগিয়ে চলে, ছুটে চলে। তাহলে নৌকার মাস্তুলে কবি পাল বাঁধছেন, নৌকা যাতে তরতর করে যায়, নৌকা যাতে দ্রুত গতিতে যায়, সেই সাথে যাতে কবি নিজে কি করছেন? জোরে জোরে দাঁড় টানছেন যাতে নৌকা তাড়াতাড়ি যায়। কিন্তু সারা রাত ধরে দাঁড় টানছেন, সারা রাত ধরে পাল টাঙিয়ে রেখেছেন, কিন্তু সবই বৃথা, সবই ব্যর্থ। কারণ ভোর হওয়ার পরে কি দেখা যাচ্ছে? নোঙর তটের কিনারায় পড়ে রয়েছে, আর কাছিতে নৌকা বাঁধা, নৌকা যেখানে ছিল সেখানেই আছে। তাহলে সারা রাত কবি ব্যর্থ হয়েছেন, সারা রাত কবির সময় নষ্ট হয়েছে, সারা রাত কবির পরিশ্রম হয়েছে, কিন্তু নেটফল 0, রেজাল্ট হচ্ছে 0, ফল 0। এইবারে আমরা রূপকটাকে দেখতে পাচ্ছি। রূপক হচ্ছে কবি পণ্য ভরা তরি নিয়ে দূর সিন্ধু পারে, 7 সমুদ্র পারে এগিয়ে চলেছেন। তার জন্য সারা রাত ধরে দাঁড় টেনেছেন এবং মাস্তুলে পাল বেঁধেছেন। কিন্তু দিনের শেষে দেখা যাচ্ছে, রাত শেষ হওয়ার পরে ভোরে দেখা যাচ্ছে, সকালে দেখা যাচ্ছে যে সারা রাত ধরে তিনি মিছি দাঁড় টেনেছেন, শুধু দাঁড় টেনেছেন। কারণ নৌকো 1 ইঞ্চিও যায়নি, যেখানে ছিল সেখানেই আছে, তাই শুধু দাঁড় টানা হয়েছে তার। তাই তিনি বলেছেন যে সারা রাত মিছে দাঁড় টানি, শুধু মিছি দাঁড় টেনেছেন তিনি। এখানে কতগুলো শব্দ আছে যেগুলো রূপক, তার মধ্যে একটা হচ্ছে নোঙর শব্দটাই রূপক, কাছি এটা রূপক, জোয়ারের ঢেউ রূপক, দাঁড় টানা রূপক, তারাগুলো কথা বলা হয়েছে, তারাটাও রূপক। এরকম অনেকগুলো রূপকের কথা আছে, আর সেই রূপকের আড়ালের অর্থটাকে আমাদের বুঝতে হবে। এবারে আমি লাইন ধরে বোঝাবো, লাইন ধরে ব্যাখ্যা করবো, তোমরা লাইনের দিকে তাকিও। পাড়ি দিতে দূর সিন্ধু পারে, দূরের সিন্ধু পারে মানে সমুদ্রের ওপারে পাড়ি দিতে, মানে পাড়ি দেওয়ার জন্য
কবি কি করেছেন? নৌকো ভাসিয়েছেন। তরি ভরা পণ্য, তরি ভরা পণ্য তার মানে পণ্যবাহী নৌকো ভাসিয়েছেন, পণ্য সামগ্রী নিয়ে যাচ্ছেন। আর নৌকো কি করে? নৌকোতে পণ্য সামগ্রী তুলে দেওয়ার পরে নৌকো একটা ঘাট থেকে গিয়ে আর একটা ঘাটে ভেড়ে সেখান থেকে পণ্য সামগ্রী নামায়, আবার কিছু সেখান থেকে পণ্য সামগ্রী ওঠে। তার মানে যেমন ওখানে পণ্য সামগ্রী নামিয়ে নিজেদের খালি করে, তেমনি ওখানে আবার ভরেও নেয় পণ্য সামগ্রী, ওখানে আবার ভরেও নেয়, আবার একটা বন্দর ছেড়ে আর একটা বন্দরে, এরকম করে পণ্য সামগ্রী নৌকা এক বন্দর থেকে আরেক বন্দরে ঘুরে বেড়ায়। এখন ঘটনা হচ্ছে এই যে পণ্য সামগ্রী নৌকা, এই নৌকা মানে হচ্ছে জীবন নৌকা, এই নৌকা মানে হচ্ছে জীবনতরী। আর এই জীবনতরী কিন্তু আমরা ভাসিয়ে দিয়েছি, কবিও ভাসিয়ে দিয়েছেন তার জীবনতরীকে। আর সেই জীবনতরী ভাসতে ভাসতে এগিয়ে চলেছে। আমরা ভাসিয়ে দিয়েছি আমাদের জীবনতরীকে। আমাদের একটা লক্ষ্য আছে, আমাদের একটা উদ্দেশ্য আছে, আর সেই লক্ষ্য বা উদ্দেশ্যই হলো সপ্ত সিন্ধু পারে। আমাদের সেই জীবনতরীকে ভাসিয়ে দিয়েছি আমরা যাতে সপ্ত সিন্ধু পারে গিয়ে পৌঁছায়। আর সেই সপ্ত সিন্ধু পার মানে বহুদূর, সীমাহীনতার মাঝে, সীমাহীনতার মাঝে গণ্ডিকে ছাড়িয়ে গেছে, সীমাকে ছাড়িয়ে গেছে। তার মানে সেটা হচ্ছে কল্পনার জগৎ, সেখানে আছে প্রসারণের জগৎ, সেখানে আছে নিজেকে মেলে ধরার জগৎ। আর তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে এবারে ঘটনা হচ্ছে যে কবি, কবি তো ভাবুক, কবি তো শিল্পী মানুষ, কবি তো আত্মভোলা, কবি তো প্রকৃতি প্রেমী। তাহলে তিনি কি করবেন না, ভাবনার জগতে ডুবে কাব্যিক উপাদান সংগ্রহ করে আনবেন। তাই তাকে কি করতে হবে? এই যে বাস্তবের যে মাটি, সেখান থেকে নিজেকে সরাতে হবে। আর বাস্তবের দুনিয়া থেকে নিজেকে যদি সরাতে পারেন তাহলে তিনি কাব্যের উপাদান খুঁজে পাবেন। কিন্তু কবি তো মানুষ, কবিরা তো মানুষ হয় না? বলো, কবিরা শিল্পী হয় যেমন, কবিরা তো মানুষ, তাদের মধ্যে তো মানব সত্তা আছে। কবিদের মধ্যে মানব সত্তা আছে না? না নেই? কবিরা আমাদের মতো খায় দায় ঘুমোয়, ঘুম পেলে ঘুমোয়, খিদে পেলে খায়, যখন রোগ হয় ব্যাধি হয়, রোগ ব্যাধি অসুখ বিসুখ হয় তখন কষ্ট পায়, আবার যখন আনন্দ পায় হাসে। তাহলে কবিরা তো আমাদের মতোই, শিল্পী হতে পারে কিন্তু আমাদের মতো তো মানুষ। আর আমাদের মতো মানুষ হওয়ার কারণে তাহলে আমরা কি বুঝবো? কবিদেরও একটা পরিবার থাকবে। কবি কারোর না কারোর সঙ্গে কোনো না কোনো সম্পর্কে বাঁধা, কি আমরা যেমন প্রত্যেকে কোনো না কোনো সম্পর্কে পরিবারের সদস্যদের সঙ্গে বাঁধা রয়েছি, তো কবিরাও তো বাঁধা আছে, বাঁধা নেই? কবি কারোর সন্তান, কবি কারোর বাবা, কবি কারোর স্বামী, কবি কারোর কাকা জেঠা, কারোর না কারোর সঙ্গে তো কোনো না কোনো সম্পর্কে বাধা রয়েছে। তাহলে বাধা তো রয়েছে, কি বাধা নেই? বাধা আছে। তার মানে পরিবারের সঙ্গে বাধা আছে, পরিবারের সমস্ত সদস্যদের সঙ্গে বাধা আছে। বলতো কিসের বন্ধনে বাধা আছে? মায়ার বন্ধনে বাধা আছে। মায়া, মায়া, সবই মায়া রে পাগলা, সবই মায়া। মায়ার বন্ধনে বাধা আছে, হ্যাঁ, মায়ার বন্ধনে। আর সেই মায়ার বন্ধন বড় শক্ত বন্ধন, সেই বন্ধন ছেঁড়া অত সহজ না, চাইলেও ছেড়া যায় না, চাইলেও সেই বন্ধন ছেড়ে চলে যাওয়া যায় না, এতটা শক্ত কর্ম। তো শিকলের মতো, কাছির মতো। এই কবিতাতে কাছি আছে, এই কবিতাতে তো কাছি আছে না? কাছিটাই তো বন্ধন, দড়িটাই তো বন্ধন, মায়ার বন্ধন। তেমনি কবিরা তো পরিবারের কোনো না কোনো সদস্য। তাহলে কবিদের পরিবারের প্রতি একটা দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে, পরিবারের প্রতি কর্তব্য আছে। বলো, আছে কি নেই? তাহলে বাড়ির বড়রা যতই কাজ করুক,
চাকরি বাকরি করুক, ব্যবসা বাণিজ্য করুক, কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুক, সে থাকুক, সেটা করতে হবে। কিন্তু পরিবারের প্রতিও একটা দায়িত্ব আছে। পরিবারের সদস্যদের প্রতি, মানুষের প্রতি, পরিবারের সবার প্রতি তার একটা দায়বদ্ধতা আছে। সেটা তার ডিউটি, সেটা তার কর্তব্য, সেটা তার দায়িত্ব, সে দায়বদ্ধতা। চাইলেও এই দায়বদ্ধতাকে এড়ানো যায় না, চাইলেও এই বন্ধন ছিঁড়ে যাওয়া যায় না। কিন্তু কবিরা তো কবি হয়, কবি মন কি চায়? কবি মন চায় অনেক দূরে পাড়ি দিতে। কবি মন চায় এই বাস্তব থেকে, এই পরিবারের এই বন্ধন থেকে, এই রকম কোলাহল থেকে, এরকম জনারণ্য থেকে, এই কঠিন বাস্তব থেকে, সমস্যা থেকে, এই বন্ধন থেকে, এই জায়গা থেকে অনেক দূরে চলে যাবো, অনেক দূরে। স্যার কল্পনার জগতে, কল্পনার জগতে অনেক দূরে। সেখানে কি নেই, যে বললাম সমস্যা নেই। কল্পনার জগতে কিন্তু সমস্যা নেই, কোনো বিপদ আপদ নাই। সেখানে কিন্তু কোনো রকমের কঠিন, কোনো রকম আড়ম্বরপূর্ণ, কোনো রকম বাস্তব রূঢ় আঘাত, সমালোচনা, আক্রমণ নাই। সেখানে একটা নিজের জগৎ, নিজের ভাবনার জগৎ, নিজের কল্পনার জগৎ। তো সেই কল্পনার জগতে কবি পাড়ি দিতে চাইছেন। তাহলে সেই কল্পনার জগৎটাই যেন দূর সিন্ধু পার, দূর সিন্ধু পারে পাড়ি দিতে চেয়েছেন, মেরে ধরতে চেয়েছেন। কবির নৌকোটাকে, মনের নৌকোটাকে তিনি মেরে ধরতে চেয়েছেন, বহুদূর চলে যাবে এই জগৎ থেকে সরিয়ে নিয়ে। এই ভেবে তিনি কি করছেন? সারা রাত দাঁড় টানছেন, সারা রাত মাস্তুলে পাল বেঁধে প্রাণপণ চেষ্টা করছেন নৌকোকে ওই সিন্ধু পারে নিয়ে যাওয়ার। কিন্তু সকাল হলে দেখা গেল সব প্রচেষ্টা ব্যর্থ। তার কারণ নোঙরের কাছি বাঁধা চিরকাল, নোঙরের কাছি বাঁধা নৌকা এ চিরকাল। তার মানে চিরকাল নোঙরের কাছিতে বাঁধা পড়ে রয়েছে। তাহলে নোঙরের কাছিতে বাঁধা মানে হচ্ছে স্নেহ, মায়া, মমতার বন্ধনে, কর্তব্যের বন্ধনে বাঁধা পড়ে রয়েছে। আর এই বাঁধা পড়ে থাকার কারণে, কর্তব্যের বন্ধনে, স্নেহ, মায়া, মমতার বন্ধনে বাঁধা পড়ে থাকার কারণে কবিরা যদি চানও, কবি যদি চায়ও যে এখান থেকে সরে গিয়ে সম্পূর্ণভাবে তিনি হারিয়ে যাবেন, তাহলে হারিয়ে গেলেও পারবেন না। তার কারণ কঠিন বাস্তবে এসে তাকে আঘাত করবে, আবার বাস্তবের মাটিতে ফিরিয়ে আনবে। পাড়ি দিতে দূর সিন্ধু পারে কবি চেয়েছিলেন। আমি বারবার ধরে কবি বলছি, কিন্তু কবি নিজে চাইলেও আসলে কবি কিন্তু প্রতিনিধিত্ব করছেন। আসলে কবি কাদের প্রতিনিধিত্ব করছেন? কাদের প্রতিনিধি? আমাদেরই প্রতিনিধি, যারা চায় যে এই রকমভাবে হারিয়ে যেতে, সেখান থেকে কাব্যিক উপাদান নিয়ে আসতে, সেই সব কবিদের প্রতিনিধিত্ব করছেন অজিত দত্ত। আসলে অজিত দত্তের মনের কথা বহু মানুষের মনের কথা। পাড়ি দিতে দূর সিন্ধু পারে, দূর সিন্ধু পারে পাড়ি দিতে মানে পাড়ি দিতে চেয়ে কবি চেষ্টা করেছিলেন, দাঁড় টেনেছেন, পাল তুলেছেন, কিন্তু দেখা যাচ্ছে কি না, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। নোঙর তটের কিনারে পড়ে গেছে। তট মানে কোন কিসের তট? সমুদ্রের। তাই সারা রাত মিছে দাঁড় টানি, সারা রাত দাঁড় টানি, মিছে দাঁড় টানি। তাই সারা রাত কবি মিছে মানে মিছিমিছি মানে এমনি এমনি নিষ্ফলভাবে দাঁড় টানছেন। এই দুটো লাইন দাগ দিয়ে রাখো। এই সারা রাত মিছে দাঁড় টানি, মিছে দাঁড় টানি, দুটো লাইন দাগ দেবে, একটা দাগ, দুটো লাইনে একটা দাগ, একটা প্রশ্ন হবে যে কবি কেন সারা রাত মিছে দাঁড় টেনেছেন। উত্তর আছে তার আগে। কারণ তিনি দূর সিন্ধু পারে পাড়ি দিতে গিয়ে যে নৌকো ভাসিয়েছিলেন, যে বাণিজ্য তরী ভাসিয়েছিলেন, সেই বাণিজ্য তরীর নোঙর তার অজান্তে পড়ে গেছে কখন তটের কিনারে তিনি জানেন না। আর তার জন্য সারা রাত ধরে তিনি যে দাঁড় টেনেছেন সেই দাঁড় টানাটা মিছে। বোঝা গেল? জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে,
এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। জোয়ার আর ভাটা, জোয়ার আর ভাটা, বলো তো জোয়ার জীবনে কিসের প্রতীক, ভাটা কিসের প্রতীক? জোয়ার মানে কি হবে আর ভাটা মানে কি হওয়ার কথা? জোয়ার মানে হচ্ছে আনন্দ, জোয়ার মানে হচ্ছে সুখ খুশি, জোয়ার মানে সমৃদ্ধি, জোয়ার মানে পরিপূর্ণতা। তাহলে ভাটা মানে কি? স্যার দুর্দিন এসে যাবে, স্যার কষ্ট, দুঃখ কষ্ট বিপদ আপদ সমস্যা, হ্যাঁ দুর্দিন। তাহলে জোয়ারের জল, জীবনে যখন জোয়ারের জল আসে তখন জীবন ফুলে ফেপে ওঠে, সমৃদ্ধ হয়। কি জোয়ার যখন আসে জল তো ভরে যায় না, জল ভরে যায় মানে কি? পরিপূর্ণতা। তাহলে জোয়ারের জলগুলো কি করছে? ফুলে ফুলে উঠছে, ভরিয়ে দিচ্ছে। কিন্তু সাময়িকতা, বলো সুখ আনন্দ, এটা দীর্ঘস্থায়ী না ক্ষণস্থায়ী? স্যার ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী। সুখের দিনগুলো যতই অনেকগুলো হোক না কেন, তোমার মনে হবে কি না সুখের দিনগুলো এলো আর এসেই চলে গেল, ফট করে চলে গেল। পুজোর 4টে দিন, 4টে দিন কম দিন নয়, কিন্তু পুজো আসবে 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 আসবে, কি ভালো লাগছে, কেনাকাটা ঘোরাফেরা খাওয়া দাওয়া, কত প্ল্যান, কত পরিকল্পনা, কত ভাবনা। কিন্তু যেই ষষ্ঠীতে পা দিল, ঝপঝপ করে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী শেষ, দশমী এসে গেল, তখন মনে হলো না এস 4টে আনন্দের দিন ইস এলো আর চলে গেল, কখন যে গেল বুঝেই যাচ্ছে না। তাহলে সুখের দিন আনন্দের দিন যতই বেশি হোক না কেন ওটা দীর্ঘস্থায়ী নয়, ওটা দীর্ঘক্ষণ থাকে না, ওটা মনে হয় খুব তাড়াতাড়ি আসে আর চলে যায়। কিন্তু যদি কারোর জীবনে ওই 4টে দিন দুঃখের হয়, ওই 4টে দিন কষ্টের হয়, ওই 4টে দিন কোনো বিপদে পড়ে, অসুবিধায় পড়ে, সমস্যায় পড়ে, তাহলে ওই 4 দিন কি মনে হয় তার কাছে? 4 যুগের সমান, 4টে শতাব্দীর সমান। যখন দুঃখে কষ্টে অসুবিধায় পড়ে না, একটা মিনিটও কাটতে চায় না, একটা মিনিট মনে হয় এক একটা যুগের সমান, এক একটা প্রহরের সমান, এক একটা শতাব্দীর সমান, কাটতেই চায় না। যখন মারণ বাঁচন লড়াইটা চলতে থাকে, ধরো রাতে কেউ অসুস্থ হয়ে পড়েছে, চিকিৎসার ব্যবস্থা সেই মতো পাচ্ছ না, তখন কি মনে হয় সারা রাতটা না কাটলে হয়তো নিয়ে যাওয়া যাচ্ছে না, ভর্তি করা যাচ্ছে না, ডাক্তার নেই, তারপরে তোমার নার্স নাই, ওষুধপত্র নাই, কোথায় নিয়ে যাবে দিশেহারা। তখন না এক একটা মিনিট, তখন মনে হয় কি একটা মিনিট যেন মনে হয় কাটতে চাইছে না। তাই দুঃখের দিন, কষ্টের দিন, বিপদের দিন, সমস্যার দিনগুলো যতই অল্পের হোক না কেন, আসলে সেটা মনে হয় কি অনেক বেশি ভারী, অনেক বেশি কঠিন, অনেক বেশি দীর্ঘ, সরতেই চায় না। আর সুখের দিনগুলো এলো আর চলে গেল। তাহলে মানুষের জীবনে, কবির জীবনে জোয়ারের ঢেউগুলো ফুলে ফুলে উঠছে, মানে জোয়ার সমৃদ্ধি পরিপূর্ণতা, কিন্তু সেটা সাময়িক ক্ষণস্থায়ী। কি করছে? সেই জোয়ারে যে জলগুলো এলো, আসার পরে কোথায় মাথা ঠুকছে? মাথা ঠুকে আবার সমুদ্রের দিকে তারা ছুটে যাচ্ছে। কোথায় মাথা ঠুকছে? তরিতে, নৌকোতে। তার মানে এখানে যদি নৌকো হয়, তাহলে নৌকো, তরির আড়ালে আসলে কবিতার জীবন তরিকে বুঝিয়েছে, জীবনের নৌকোকে বুঝিয়েছে। তাহলে মানব জীবনে যখন সমৃদ্ধি, সুখ, আনন্দ আসে, এসে তাকে ভরিয়ে দেয়, ফুলে ফেপে উঠে, কিন্তু আবার কি করে? ক্ষণস্থায়ী, ওটা মুহূর্তে সরে যায়। কিন্তু আবার এটাও ঠিক, ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু সুখ চলে গেলে, আনন্দ চলে গেলে যে সুখ আর আনন্দ পুনরায় ফিরে আসে না, এটা ভুল কথা, আবার ফিরে আসে, কি তাই না? বিপদ আপদ, অসুখ বিসুখ, ধার দেনা, সমস্যা, এগুলো আসবে, কিন্তু এগুলো এলেও এগুলো চলে যায়, আবার সুখ আসে, আনন্দ আসে। তাই এক জায়গায় আছে, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। মেঘ দেখে, আকাশে মেঘ দেখে কেউ ভয় পাচ্ছে, মেঘ করেছে, তার মানে ঝড় উঠতে পারে, বৃষ্টি হতে পারে, ভয় আছে।
কিন্তু আরে মেঘটা তো সাময়িক, মেঘ দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ মেঘ সরে যাবে, মেঘ সরে গেলে তারপরে কে উদয়, কার উদয় হবে? সূর্য। সূর্য জীবনের সূর্য, জীবনের সূর্য মানে সুখ, আনন্দ, সমৃদ্ধি। আর মেঘ মানে দুঃখ কষ্ট। তাহলে দুঃখ কষ্ট তো জীবনে আসবেই, কিন্তু সেটা সরেই যাবে, আবার সুখ আসবে, আনন্দ আসবে। তো তাই বলছে জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে এ তরিতে, মানে জীবন তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। তার মানে আবার সেই আনন্দ সুখটা সরে যায়। যখন আনন্দ সুখ চলে যায় তখন কি শুরু হবে বলো? জীবনে কি শুরু হবে? দুঃখ। তারপরে কবিতায় আছে, দেখো কবিতায় লাইনেই আছে, কবিতায় দেখো লাইন আছে, লাইনে, কবিতার লাইনেই দেখো, এ তরিতে মাথা ঢুকে সমুদ্রের দিকে তারা ছোটে। যখন সমুদ্রের দিকে তারা ছোটে তখন কি শুরু হয় বলো? দেখো লাইনে আছে। তারপরে শুরু হয় ভাটার শোষণ। হ্যাঁ, ভাটা, জল কমে যাচ্ছে, তার শোষণ, জল টেনে নিয়ে যাচ্ছে। ভাটা যখন হয় তখন জল স্রোত কিন্তু টেনে নিয়ে চলে যায়। তাহলে ভাটার শোষণ, তাহলে ভাটা মানে কি? দুঃখ, কষ্ট, দুর্দশা। সেই ভাটার শোষণ সেগুলো সব কেড়ে নিয়ে চলে যাচ্ছে। স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। আহরণ মানে কি? সংগ্রহ। স্রোতের প্রবল প্রাণ, স্রোতের প্রবল প্রাণটাকে সে সংগ্রহ করে, প্রবল প্রচন্ড প্রাণটাকে। মানে ভাটার শোষণ কি করে? ভাটা স্রোতের ভেতরে যে তার প্রচন্ডতা, তীব্রতা, সেইটাকে সে সংগ্রহ করে। তার মানে দুঃখ কষ্ট এটার তীব্রতা প্রবল, সেটাই মানুষের জীবনকে একবারে কাঁপিয়ে দিয়ে যায়, নাড়িয়ে দিয়ে যায়। জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। জোয়ার ভাটায়, জীবনে জোয়ার আসবে, ভাটা আসবে, সুখ আসবে, দুঃখ আসবে। তাই সমুদ্রের ধারে তটের কিনারে যে নৌকা, সেই নৌকায় কখনো জোয়ারের জল তাকে ফুলে ফাঁপিয়ে দিচ্ছে, কখনো আবার ভাটা এসে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাহলে জোয়ার আর ভাটা আসছে, জোয়ার আর ভাটা আসছে। এই জোয়ার ভাটায় বাধা রয়েছে, এই নৌকা তটের কাছেই বাধা রয়েছে। সেই নৌকায় রয়েছে পণ্য, আর এই নৌকা হচ্ছে বাণিজ্য তরী, বাণিজ্যের নৌকা। বাণিজ্য, এক জায়গা থেকে আরেক জায়গায়, এক বন্দর থেকে আরেক বন্দরে বাণিজ্য করার জন্য বেরিয়েছে। আমাদের জীবন তরীও কি করে? এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গায় করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে যাই। এইবারে এই বাণিজ্য তরীতে তাহলে বাণিজ্য করার মতো কি ধরনের পসরা আছে, কি ধরনের পণ্য আছে, কি ধরনের? জামা কাপড়? না 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 না, এটা হচ্ছে সাহিত্যের সম্ভার আছে। কবির বাণিজ্যের তরীতে আছে সাহিত্যের সম্ভার, নতুন নতুন সৃষ্টি, নতুন নতুন কাব্য, কবিতা, গ্রন্থ, সাহিত্যের সম্ভার নিয়ে কবিতার বাণিজ্য তরীকে ভাসিয়ে দিয়েছেন। কারণ যে তরী নিয়ে যাচ্ছে সেই তরীতে কিছু তো সাহিত্যের সম্ভার যাচ্ছে, তারপরে তিনি কি করবেন? ওই কল্পনার জগৎ থেকে আবার সাহিত্যের সম্ভার নেবেন, তার বাণিজ্য তরীকে ভরাবেন, পরিপূর্ণ করবেন, তারপরে আবার ফিরে আসবেন। তাই বাণিজ্য তরীতে কি রয়েছে? সাহিত্য সম্পদ, সৃষ্টি, সাহিত্য সৃষ্টি রয়েছে, সাহিত্য সম্ভার। আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে, যতই না দাঁড় টানি, যতই দাঁড় টানছে, দাঁড় প্রাণপণ চেষ্টা করছে, কিছুতেই পারছে না, কিন্তু তাও চেষ্টা করছে, না আমি যাব, বন্ধন ছিন্ন করে গণ্ডি পার হয়ে দাঁড় টানছে প্রবল, তার দুর্জয়, অনমনীয় মনোবল, লক্ষ্য। যতই মাছ তুলে বাঁধি পাল, মাছ তুলে পাল বেঁধে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু নোঙরের কাছি বাঁধা, তবু এ নৌকা চিরকাল। এই নৌকার যে কাছি, সেটা নোঙরে বাঁধা রয়েছে, আর নোঙর পড়ে রয়েছে সমুদ্রের তটের কিনারে। তাহলে নোঙরের কাছিটা বাঁধা রয়েছে নৌকায়, নৌকা নোঙরের কাছির সঙ্গে চিরকাল বাঁধা রয়েছে। তাহলে নোঙরের কাছির সঙ্গে নৌকার যে বাঁধা পড়া, বেঁধে থাকা, সেটা বোঝাই যাচ্ছে। বেঁধে থাকাটা হচ্ছে কিসের প্রতীক? না স্নেহ, মায়া, মমতা, বন্ধনের প্রতীক।
মায়ার বন্ধনে বাঁধা রয়েছেন কবি, তাই চেষ্টা করলেও তরিটাকে, জীবন তরিকে নিয়ে পাড়ি দিতে পারছে না। তার মানে কবির মায়ার বন্ধনের সাথে সাথে কবির দায়বদ্ধতা, কবির কর্তব্য, দায়িত্ববোধ, আর সেই কারণে তিনি এইখান থেকে তরি নিয়ে পাড়ি দিতে পারছেন না বেশি দূরে। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে। নিস্তব্ধ মুহূর্তগুলো, বলো, জীবনে সুখও নেই, দুঃখও নেই, একটা স্টেডি অবস্থায় থাকবে না জীবনটা। বুঝতে পারছিস তো? সুখও নাই, আনন্দও নাই, আর দুঃখও নেই, কষ্টও নেই, সমস্যাও নেই। তাহলে জীবনটা কেমন হবে? একটা ধীর স্থির ভাবে যাবে না, এগোবে না? হ্যাঁ, কিন্তু বোরিং। হ্যাঁ, ধীর স্থির ভাবে, কিন্তু বোরিং। কিন্তু যদি জীবনটা একটু মাঝে মাঝে তোলপাড় হয়, হঠাৎ করে কোনো একটা বিপদ, হুলুস তুলুস পড়ে গেল, আলোড়ন পড়ে গেল, হঠাৎ করে একটা সমস্যায় পড়ে গেলে ভয় লাগছে, সমস্যা থেকে সমাধান করতে পারবে কিনা, উঠতে পারবে কিনা, তারপরে সমস্যার সমাধান করে ফেললে, তারপরে বিপদ থেকে কেটে বেরিয়ে এলে, তারপরে কি হবে? বাহ, জীবনটা কি স্বাদের, অন্য স্বাদ পাচ্ছ জীবনে, জীবনটা কি সুন্দর, মনে একটা দারুণ খুশি, স্যাটিসফ্যাকশন, তৃপ্তি আসবে যে হ্যাঁ এরকমই তো লাইফ হওয়া উচিত, দারুণ। আবার হঠাৎ করে চলতে চলতে সুখ এলো, আনন্দ এলো, উৎসব অনুষ্ঠান, আনন্দ, সাজ গোজ, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, হ্যাঁ, আনন্দে মাতোয়ারা হয়ে ওঠা, কি ভালো না লাগে? আর যাদের জীবনে নাই দুঃখ, নাই আনন্দ, তারা তো বিদুষেকলের মতো, মানে রোবট, যন্ত্রমানব। তাহলে নিস্তব্ধ মুহূর্তগুলি জীবনে, যে নিস্তব্ধ মুহূর্ত, নিস্তব্ধ কোনো আলোড়ন নেই, পুরোপুরি স্তব্ধতা, নিস্তব্ধ মুহূর্তগুলো কি হচ্ছে? মাঝে মাঝে সাগর গর্জনে কেঁপে ওঠে। তার মানে সাগরের গর্জন মাঝে মাঝে ওই যে আলোড়ন সৃষ্টি করে, সমস্যা আসছে, বিপদ আসছে জীবনে, সেই আলোড়ন সৃষ্টিকারী বিপদ আপদে জীবনটা যেন কেমন তোলপাড় হয়ে ওঠে, নিস্তব্ধ মুহূর্তগুলো আলোড়িত হয়ে ওঠে, কেঁপে ওঠে। স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। প্রত্যেকবার যখন দাঁড় টেনে জলে নিক্ষেপ করা হচ্ছে, জল থেকে উঠে আসা শব্দ প্রত্যেকবার বিদ্রুপ করছে, প্রত্যেকবার কবিকে বিদ্রুপ করছে। কি বলে বিদ্রুপ করছে? হলো না, হলো না, হলো না, হলো না। বোঝা গেল কিছু? না বুঝলি না? এই আমার হাতে দেখ দাঁড়, দাঁড় দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। এই দাঁড় ধরলাম আমি, বসে রয়েছি নৌকাতে, টান দিচ্ছি, এই দাঁড়টা টান দিলাম, ঝাপ, কোথায় পড়লো? তার একটা অংশ কোথায় পড়লো? জলে পড়লো। আবার টান দিলাম, ঝাপ, টান দিলাম, ঝাপ, টান দিলাম, ঝাপ, জলে পড়ছে দাঁড়ের অংশটা। তাহলে দাঁড়ের অংশটা যখনই জলে পড়ছে, জলের স্রোত থেকে একটা শব্দ উঠে আসছে, ঝপ করে একটা শব্দ আসছে। তাহলে সেই ঝপ করে যে শব্দটা উঠে আসছে, সেই শব্দটা উঠে এসে কবিকে কি বলছে? কি বলতে পারে? কবিকে বিদ্রুপ করছে, কবিকে ব্যঙ্গ করছে, কবিকে ঠাট্টা করছে, কবিকে কটাক্ষ করছে। কি বলে বলছে? কি বলে? হলো না, হলো না, পারলে না, পারলে না। কি পারলো না কবি? হ্যাঁ, নৌকোকে 1 ইঞ্চিও সামনে এগিয়ে নিয়ে যেতে পারলো না। হ্যাঁ, তরি বইয়ে নিয়ে যেতে পারলো না। তুমি পারলে না, তুমি ব্যর্থ। বিদ্রুপ করছে। মানুষ যখন ভেঙে পড়ে, মানুষ যখন অসহায় হয়ে পড়ে, মানুষ যখন বিপদে পড়ে, তখন কিছু লোক থাকে না, দূর থেকে কি করে? ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, হ্যাঁ, টোন টিটকিরি করে, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, দেখে 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 সাইকেলটা নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, দ্রাম করে পড়ে গেল, দ্রাম করে পড়ে গেল সাইকেল থেকে।
এবারে কিছু জন তো দৌড়ে গিয়ে সাইকেলের লোকটাকে তোলে, আর কিছু লোক দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে, মুচকি মুচকি হাসছে। কি পড়ে গেছে, দারুণ মজা, দারুণ। এবার দেখা গেল কেউ দেখেনি, সাইকেল চালিয়ে যেতে যেতে পড়ে গেছে, এবার পড়ে গিয়ে উঠতে পারছে না। দূরে দাঁড়িয়ে কেউ দেখেছে, ফলো করছে, কিন্তু এগোবে না। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবে, ওই ব্যঙ্গ করছে, বিদ্রুপ করছে। ওঠার চেষ্টা করছে, একবার ওঠার চেষ্টা করলে আবার পড়ে গেল, দূরে দাঁড়িয়ে বলে হলো না, পারলো না। আবার ওঠার চেষ্টা করছে, আবার পড়ে গেল, পারলো না, পারলো না। তাহলে প্রত্যেকবার যখনই দাঁড় টেনেছে, সেই দাঁড়ের অংশ যখন জলে পড়েছে, জল থেকে উঠে আসছে একটা শব্দ, সেই শব্দ কি বলে ব্যঙ্গ করছে, কি বলে বিদ্রুপ করছে, না কবির প্রত্যেকবার দাঁড় টানা ব্যর্থ। স্রোতের বিদ্রুপ শুনি, স্রোত থেকে উঠে আসা শব্দ কবিকে বিদ্রুপ করছে। সেই স্রোত থেকে যে শব্দটা উঠে এসছে সেটা কার শব্দ? প্রত্যেকবার যখন দাঁড় নিক্ষেপ করা হচ্ছে, দাঁড়ের শব্দ স্রোত থেকে উঠে আসছে, এসে ঘুরিয়ে কবিকে কি বলছে, হলো না, পারলো না, পারলে না, ব্যর্থ তুমি। তাহলে ব্যর্থতার কারণ কি? তার অজান্তে কখন নোঙর পড়ে গেছে তটের কিনারে, তাই তিনি জানেন না। তাই প্রত্যেকবার প্রাণপণ চেষ্টা করা সত্ত্বেও কোথাও যেন কোথাও শব্দ উঠে এসে কবিকে বিদ্রুপ করছে, হলো না বা পারলে না বলে। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন দাঁড় টানা। আগেকার দিনে নৌকোতে যখন কম্পাস ছিল না, দিক নির্ণয় করার জন্য কম্পাস ছিল না, এমন অনেক নৌকো ছিল, তখন মাঝিরা, মাঝি মাল্লারা কার উপরে নির্ভর করে নৌকো চালাতো দিনের বেলায় আর রাতের বেলায়? তারা তারা দিনের বেলায় সূর্য, রাতের বেলায় চাঁদ তারা, রাতের বেলায় চাঁদ আর তারা। তাহলে ওই যে দেখা যাচ্ছে ওই দূর আকাশে একটা তারা, তারাটা হচ্ছে লক্ষ্য, তারাটা তোমাকে সাপোর্ট করছে, তারাটা তোমাকে রাস্তা দেখাচ্ছে, রাস্তা চেনাচ্ছে, লক্ষ্য স্থির করে দিচ্ছে। তারার দিকে চেয়ে তুমি দিকের নিশানা করলে, যে কোন দিকে যাচ্ছ, ঠিকঠাক যাচ্ছ কিনা দিকের নিশানা তুমি করলে। আর যখনই তুমি দিকের নিশানা করলে তুমি বুঝতে পারছো হ্যাঁ ওইটাই রাস্তা, ওটাই ঠিক রাস্তা, যখনই তুমি দিকের নিশানা করলে তখনই তোমার দাঁড় টানাটা কেমন ভাবে চলতে থাকবে, মনে হবে যেন আমি এসেই গেছি, তাহলে আরেকটু জোরে চালাই, আরেকটু জোরে চালাই, আরেকটু তাড়াতাড়ি চালাই, কোনো বিরাম না নিয়ে, বিশ্রাম না নিয়েই হাত চালাই, দাঁড় টানি। তাহলে যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা করার সাথে সাথেই ততই বিরামহীন এই দাঁড় টানা, বিরামহীন, বিরাম অবিরাম দাঁড় টানা, এক টানা কন্টিনিউ দাঁড় টেনেই চলেছে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য। কারণ রাস্তা পেয়ে গেছে, তারার দিকে তাকিয়ে রাস্তা তৈরি করে ফেলেছে, নিশানা পেয়ে গেছে। কিন্তু পেলে কি হবে? নৌকো তো এগোচ্ছে না, নৌকো তো নোঙরে বাধা পড়ে রয়েছে কাছি দিয়ে, আর নোঙর তো পড়ে রয়েছে তটের কিনারে। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে, তাহলে তরিতে, নৌকাতে রয়েছে পণ্য, ভরা রয়েছে পণ্য, তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। তাহলে তরি ভরা পণ্য, তাহলে তরিতে যে পণ্য আছে সেই পণ্য কিসের পণ্য বললাম? রূপকের আড়ালে অর্থটা কিসের পণ্য বললাম? না, সাহিত্যের সম্ভার বললাম যে, সাহিত্যের পণ্য, সাহিত্য সম্ভার, সৃষ্টিশীলতা। নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে, সারা রাত তবু দাঁড় টানি, সারা রাত দাঁড় টানা অবিরাম গতিতে দাঁড় টানা চলছে। কারণ কবিদের মন বাঘ মানে না, বাধা মানে না, কবিদের মন অবুঝ হয়, কবিদের মন এই অবুঝ মন, কবিদের মন বিভাগী হয়ে বেরিয়ে যেতে চায়, কল্পনার জগতে হারিয়ে যেতে চায়। আমার এক কবি বন্ধু আছে, বুঝলে, 2 মিনিটে আলোচনা করে শেষ করি। আমার এক কবি বন্ধু আছে, স্কুল টিচার, কবি, খুব ভালো কবিতা লেখে, কিন্তু তার সংসার আছে, তার পরিবার আছে, তার স্ত্রী আছে, তার মেয়ে আছে, সে নিজে আবার
দাঁড়িয়ে থেকে বাড়ি বানাচ্ছে, বাড়িটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই যে কবিদের পরিবার আছে, পরিবার আছে মানে পরিবারের প্রতি, পরিবারের সদস্যদের প্রতি তার দায়বদ্ধতা আছে, দায়িত্ববোধ আছে, তার মেয়ের প্রতি আছে, স্ত্রীর প্রতি আছে, আবার সে তো কারোর সন্তান, তার বাবা মায়ের প্রতি আছে, সে আবার কারোর কাকু, কারোর জেঠু, তাদের প্রতি আছে, সে আবার স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রীদের প্রতি তার দায়িত্ব কর্তব্য আছে, সে আবার নিজে বাড়ি বানাচ্ছে, তার মানে তার বাড়ির প্রতি দায়বদ্ধতা আছে, তার পরিবারের প্রতি দায়বদ্ধতা আছে, পরিবারকে একটা স্থায়ী আস্তানায় রাখতে চায় বলে, নিরাপদ আস্তানায় রাখতে চায় বলে, ঠিকানায় রাখতে চায় বলেই বাড়িটা বানাচ্ছে, কষ্ট করছে। আবার তাকে পরিবারের জন্য বাজার করতে হয়, তাকে পরিবারের জন্য জিনিসপত্র কিনে দিতে হয়, পরিবারের সদস্যদের সঙ্গে যেতেও হয় মার্কেটিংয়ে, বাজারে, এখানে ওখানে। তাহলে বুঝতে পারছো ব্যাপারটা কি বলতে চাইছি আমি? সেই কবি আমার কাছে আক্ষেপ করে, দুঃখ করে, বলে যে আমি যে কবিতা লিখবো, সেই কবি আমাকে বলে, মানে বন্ধু আমাকে বলে, আমি যে কবিতা লিখবো, কবিতা লেখার জন্য যে ভাব, সেই ভাবটা আসার জন্য যে অবকাশ দরকার, সময় দরকার, সেই সময়টা আমি পাচ্ছি না। বসতে চাই একা নির্জনে, ভাবনার জগতে ডুবতে চাই, পারছি না। যেই ভাবনার জগতে ডুববে, যেই ডায়েরি আর কলম নিয়ে, খাতা আর কলম নিয়ে বসছে, ভাবনার জগতে ডুববে, কল্পনার জগতে তার পণ্য তৈরিকে ভাসিয়ে দেবে, সেই সাথে সাথে বাড়ি থেকে একটা বাজারের ব্যাগ এগিয়ে দিল, এই নাও বাজারের ব্যাগ, যাও বাজার করো, গেল সব শেষ। যেই খাতা কলমটা নিয়ে বসছে, ভাবনার জগতে ডুবলো, সেই মেয়ে এসে বলছে, বাবা আমাকে এই অঙ্কটা কি হবে দেখিয়ে দাও, গেল ভাবনা শেষ। আবার যেই ভাবনার জগতে ডুবলো, কল্পনার জগতে কবিতা লিখবে, বাড়ি হচ্ছে, লেবাররা এসে বলছে পেমেন্ট করো, এখানে কি কাজ হবে দেখিয়ে দাও, ওখানে কি কাজ হবে দেখিয়ে দাও, এই জিনিসটা কিনতে হবে বাজার থেকে এনে দাও। তার মানে অন্য ভরা তরি নিয়ে যদি পাড়ি দিতে চায়, সব সময় কবিরা পাড়ি দিতে পারে না। তার কারণ মায়ার বন্ধনে বাধা রয়েছে, মায়ার বন্ধনটা এত শক্ত, ছেঁড়া যায় না। দায়িত্ব কর্তব্য দায়বদ্ধতা এতটা প্রবল, সেটা এড়িয়ে যাওয়া যায় না। তাই কবিরা চেষ্টা করে কাব্যিক উপাদান সংগ্রহ করার জন্য কল্পনার জগতে, কিন্তু তরি ভাষাতে গিয়েও তরি বহুদূর যায় না, কারণ তরির যে কাছি সেটা নোঙরে বাঁধা আছে, আর নোঙর পড়ে রয়েছে কোথায়? তটের কিনারে, মানে সংসার তটের কিনারে পড়ে রয়েছে নোঙর, আর মায়ার বন্ধনে বাঁধা রয়েছে জীবন তরি। তাই বহুদূর যাওয়া যায় না, বারবার ফিরে আসতে হয় কঠিন বাস্তবের মাটিতে। এটা আক্ষেপ, এটা কবির আক্ষেপের কথা। যাই হোক, ওভারঅল কবিতাটা বোঝা গেল? তোমরা আবার কবিতাটা নিয়ে ভাবো, তোমরা আবার ভাবো, আবার দেখো, আবার পড়ো, আবার বোঝো। কোথাও আবার যদি সমস্যা থাকে তখন আবার আলোচনা করা যাবে, কিন্তু মোটামুটি আমি কিন্তু কবিতাটা যা বুঝিয়ে দিয়েছি তাতে খুব বেশি অসুবিধা আর হওয়ার কথা নয়। যদি ঘুমিয়ে ঘুমিয়ে না শোনো, অন্যমনস্ক হয়ে না শোনো, তাহলে বুঝতে পারবে, আশা করা যায়। ওকে, আজকে রাত হয়ে গেছে, এই পর্যন্ত। সবাইকে টাটা, গুড নাইট। বেশি